শুরুতেই বলে রাখি, ঘটনাটা 150 বছর আগেকার। তখন ফরেন্সিক বিজ্ঞানের এত উন্নতি হয়নি। তবে যে জিনিসটা ভারী সহজলভ্য ছিল তা হলো আর্সেনিক। কি বিষাক্ত একটা গন্ধ নাকে আসছে তো? আসুন গল্পটা বলি। 19 শতকের ইংল্যান্ড। ম্যারি অ্যান কটন নামের একজন মহিলা একের পর এক বিয়ে করেন এবং তার পরিবারের সদস্যদের মৃত্যু হতে থাকে অস্বাভাবিক হারে। তার নিজের স্বামী, নিজের সন্তান, এমনকি তার মা পর্যন্ত। প্রায় 20 জনেরও বেশি মানুষের মৃত্যু হয় তার সংসারে বছরের পর বছর ধরে। কিন্তু কারো সন্দেহ হয়নি, কারণ প্রতিটা মৃত্যুই দেখে মনে হতো গ্যাস্ট্রিক ফিভার, যা সেই সময় খুবই সাধারণ একটা রোগ ছিল। আগেই বললাম, আর্সেনিক তখন এতটাই সহজলভ্য ছিল যে ইঁদুর মারার বিষ থেকে শুরু করে ওয়ালপেপারের রং, এমনকি ওষুধেও আর্সেনিক মেশানো থাকতো। ফ্রান্সে তো এর ডাকনামই হয়ে গিয়েছিল ইনহেরিটেন্স পাউডার, কারণ বিষ প্রয়োগ করে সম্পত্তি হাতানো এত সহজ ছিল যে কেউ ধরাই পড়তো না। সন্দেহ প্রথমবার তৈরি হয় যখন ম্যারি অ্যান তার সৎ ছেলে চার্লস এডওয়ার্ড কটনকে একটা ওয়ার্কহাউসে পাঠিয়ে দিতে চান, আর চার্লস সে কথা অমান্য করলে কয়েকদিনের মধ্যেই হঠাৎ সে মারা যায়। প্যারিসের একজন কর্মকর্তা টমাস রাইলি এর কিছু আগে থেকেই ওই বাড়ির একের পর এক মৃত্যুর প্যাটার্ন লক্ষ্য করছিলেন। এবার রাইলি মশাই সরাসরি করোনারের কাছে গিয়ে সন্দেহ প্রকাশ করেন। করোনার নির্দেশ দেন ছেলেটির দেহ কবর থেকে তুলে পরীক্ষা করার। রসায়নবিদ টমাস কটারগুড দেহাবশেষ পরীক্ষা করেন একটা তুলনামূলক নতুন রাসায়নিক পদ্ধতিতে, যার নাম মার্শ টেস্ট। এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন রসায়নবিদ জেমস মার্শ, কারণ 1836 সালের আগে পর্যন্ত শরীরের ভেতর আর্সেনিকের অস্তিত্ব প্রমাণ করার কোনো নির্ভরযোগ্য উপায় ছিল না। এমনকি মার্শ নিজেও একবার আদালতে আর্সেনিক শনাক্ত করা সত্ত্বেও তার তৈরি নমুনা ঠিকমতো সংরক্ষণ করতে পারেনি বলে সেই আসামি ছাড়া পেয়ে যায়। সেই ব্যর্থতা থেকেই মার্শ তার পদ্ধতি আরও উন্নত করেন, যাতে ভবিষ্যতে এমন প্রমাণ আদালত অবধি টিকে থাকে। চার্লসের দেহাবশেষ সেই উন্নত পদ্ধতিতেই পরীক্ষা করা হয়, আর ফলাফলে পাওয়া যায় 23 গ্রেন আর্সেনিক, যা প্রাণঘাতী মাত্রার চেয়েও অনেক বেশি। এই একটা মাত্র রাসায়নিক প্রমাণই বিচারে হয়ে ওঠে সবচেয়ে জরুরি ভিত্তি। 1873 সালে ম্যারি অ্যান কটনকে দোষী সাব্যস্ত করা হয় আর তাকে ফাঁসি দেওয়া হয়। তাকে আজ ব্রিটেনের প্রথম নথিভুক্ত সিরিয়াল কিলারদের একজন হিসেবে ধরা হয়। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে তার অনলাইন লিঙ্ক আমি দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।